বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা গাছের নভেম্বর মাসের পরিচর্যা। শীতের বাগানের একটি জনপ্রিয় গাছ হলো গাঁদা। শীতের বাগানে অন্য কোনো গাছ না থাকলেও গাঁদা গাছ আমরা অবশ্যই প্রতিস্থাপন করি এবং এই গাঁদা গাছে খুব কম পরিচর্যায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারি। গাঁদা বিভিন্ন ধরনের হয়, তবে তার মধ্যে দেশি গাঁদা এবং ইনকা গাঁদা এই দুটোই কিন্তু আমরা বেশিরভাগ সময় আমাদের বাগানে প্রতিস্থাপন করি। আজকের এই ভিডিওতে বলবো নভেম্বর মাসে আমাদের বাগানের ইনকা গাঁদা গাছের এবং দেশি গাঁদা গাছের কিভাবে পরিচর্যা করব, কি খাবার প্রয়োগ করব, দুটো গাছে কোন কোন টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানে প্রচুর পরিমাণে দেশি গাঁদা তো ফুটবেই, তার সাথে সাথে কিন্তু ইনকা গাঁদাও ফুটবে। তো কিভাবে পরিচর্যা করতে হবে, কোন খাবার প্রয়োগ করতে হবে, সবকিছু জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা প্রথমেই বলবো টিপস নাম্বার 1, যদি তোমাদের বাগানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো গাঁদা গাছ প্রতিস্থাপন করে না থাকো তাহলে এই সময় নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। এখন দেশি গাঁদা বা ইনকা গাঁদা অথবা যে কোনো ধরনের গাঁদা গাছ কিন্তু এখন নার্সারিতে পাওয়া যাবে। তো এই সময় নার্সারি থেকে গাঁদা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করো, অথবা যদি তোমরা কোথাও থেকে ডাল সংগ্রহ করতে পারো তাহলে সেই ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করা যায়। তো আমার আগের ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানো আছে যে কিভাবে গাঁদা গাছের চারা ডাল থেকে চারা তৈরি করা যায় এবং এই ইনকা গাঁদার প্রতিস্থাপন। তো এবার বলবো টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো ইনকা গাঁদা প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর গাছে যখন নতুন গ্রোথ আসবে তখন কিন্তু আমাদেরকে এই গাছের পিঞ্চিং করতে হবে। তবে যদি তোমরা চাও যে ইনকা গাঁদা গাছ খুব বেশি ঝোপালো না হোক, বড় সাইজের দুটো কি একটা ফুল ফুটুক, তাহলে কিন্তু এই গাছকে অতিরিক্ত পিঞ্চিং করা যাবে না। কিন্তু আমি যেহেতু আমার এই ইনকা গাঁদা গাছগুলোকে ঝোপালো করতে চাই, সেই কারণে আমি কিন্তু এই গাছগুলোকে পিঞ্চিং করতে থাকি। তো দেখো পিঞ্চিং করার কয়েকদিন পরে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং প্রত্যেকটা পাতার সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে। তো ইনকা গাঁদা গাছকে ঝোপালো করার জন্য কিন্তু এটাই ট্রিক্স। তো যে কোনো গাঁদা গাছকে যদি তোমরা ঝোপালো করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পিঞ্চিংটা চালিয়ে যেতে হবে। যখনই গাছে নতুন গ্রোথ আসবে তখনই কিন্তু তোমাদেরকে পিঞ্চিং করতে হবে। ঠিক যেমন চন্দ্রমল্লিকা গাছে আমরা পিঞ্চিং করি ঠিক তেমনই কিন্তু গাঁদা গাছেও পিঞ্চিং করতে হবে। বন্ধুরা এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো টবের সাইজ। টব আমরা কিভাবে নির্বাচন করব, গাছের সাইজ অনুযায়ী কিন্তু আমাদেরকে টব নির্বাচন করতে হবে। আগের ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি, তো এই ভিডিওতেও বলে দিচ্ছি যে যদি তোমাদের ছোট চারা গাছ তোমরা কিনে আনো থাম পটে, তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি টবে প্রথমে বসাবে, তারপর গাছগুলোকে কিন্তু অন্য টবে রিপোর্ট করে দেবে। তারপর তোমরা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে রিপোর্ট করতে পারো, তো তার থেকেও বড় টবে 10 ইঞ্চি টবে রিপোর্ট করতে পারো, কিন্তু গাছটাকে আগে একটু বড় করে নিতে হবে, তারপর বড় টবে প্রতিস্থাপন করবে। যদি তোমরা কুঁড়ি সহ গাছ কিনে এনে প্রতিস্থাপন করো অনেক সময় দেখা যায় যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে, যে কারণে বলবো ছোট গাছ কিনে এনে প্রতিস্থাপন করো এবং ছোট গাছকে ধীরে ধীরে বড় তৈরি করো, তাহলে দেখবে তোমাদের গাছে কিন্তু বেশি ফুল আসবে। আর কুঁড়ি সহ গাছ কিনে আনলে কিন্তু সেই গাছে খুব বেশি ফুল পাওয়া যায় না, গাছটা কিন্তু 1 দিন বা 2 দিন পরে ঝিমিয়ে যায়, আর যদিও বা বেঁচে থাকে সেই গাছে কিন্তু ফুল আমরা কম পাই। বন্ধুরা এরপর আসি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হলো আমাদের টবের মাটিকে প্রথমেই কিন্তু খুব ভালোভাবে খসে নিতে হবে এবং টবের মধ্যে যে আগাছাগুলো থাকবে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, কারণ আগাছা থাকলে আমরা গাছে যে খাবার প্রয়োগ করব সেই খাবার কিন্তু আগাছাতে ভাগ বসাবে। তো দেখো আমি কিন্তু খুব হালকা হাতে আস্তে আস্তে খসে দিচ্ছি যেন খুব বেশি রুট না কেটে যায়, কারণ এটা একটা ছোট গাছ, তো খুব বেশি রুট কেটে গেলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে এবং সবেমাত্র যেহেতু গাছটা আমি 15 দিন হয়েছে প্রতিস্থাপন করেছি, তো যে কারণে রুট কিন্তু খুব ছোট ছোট আছে। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে খুশে দিয়েছি। এবার আমি এই গাছে কি খাবার প্রয়োগ করব, এই গাছে এমন খাবার প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে আছে নাইট্রোজেন এবং ফসফরাস, আর সেটা আছে ডিএপির মধ্যে। তো এই নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার হলো ডিএপি। বন্ধুরা আমি এখানে রাসায়নিক ডিএপি ব্যবহার করছি। টবের সাইজ অনুযায়ী কিন্তু গুনে গুনে দানা তোমরা দেবে। তো 4 ইঞ্চি টব হলে 5টা থেকে 6টা দানা, আর একটু বড় টব হলে আরো 2-4টে দানা বাড়িয়ে দেবে, কিন্তু খুব বেশি ডিএপির দানা দেওয়া যাবে না এবং কিনারা বরাবর ডিএপির দানাটা আমি দিয়ে দিলাম, গাছের গোড়ায় যেন না কোনো রকম ভাবে খাবার পড়ে। তো যেহেতু এগুলো রাসায়নিক খাবার খুব বেশি ঝাঁঝালো এবং গাছের গোড়ায় পড়লে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, রুট জ্বলে যেতে পারে। তো দূর থেকে দিলাম। তোমরা এখানে কিন্তু বায়ো ডিএপিও ইউজ করতে পারো। আর এই যে ডিএপিটা দিলাম বন্ধুরা, এটা কিন্তু তোমরা জলে ভিজিয়ে সেই জলটাও কিন্তু এখানে দিতে পারো, কারণ অনেক সময় ডিএপি মিশতে মাটির সাথে মিশে যেতে অনেকটা সময় লাগে। তো যে কারণে 1 লিটার জলের মধ্যে তোমরা 1/2 চামচ রাসায়নিক ডিএপি ভালোভাবে মিশিয়ে একদিন ভিজিয়ে রেখে সেই জলটা পরের দিন তোমরা একটা ছোট টবে কিন্তু একটা প্লাস্টিক অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস করে জল তোমরা প্রয়োগ করতে পারো। তো
তো বন্ধুরা, এই ছিল আমার ইনকা গাঁদা গাছের প্রথম প্রতিস্থাপন করার পরের পরিচর্যা। এবার আসি আমরা দেশি গাঁদা গাছে কি পরিচর্যা করব। আমার এই যে দেশি গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু আমি অনেকদিন আগে প্রতিস্থাপন করেছি এবং এই গাছের ভিডিও কিন্তু তোমাদের দিয়েছিলাম। তো এই গাছের চারা আমি নিজে আমার বাড়িতে যে মাদার প্ল্যান্ট আছে সেই গাছের ডাল থেকে চারা তৈরি করে টবে প্রতিস্থাপন করেছিলাম। তো সেপ্টেম্বর মাসে আমি প্রতিস্থাপন করেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস, দেখো নভেম্বর মাসের প্রথমেই কিন্তু গাছে কুঁড়ি চলে এসছে। তো প্রত্যেক মাস অনুযায়ী কিন্তু আমি এই গাছের পরিচর্যা তোমাদের দেখাই। যদি তোমরা দেখে না থাকো তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কিভাবে আমার গাছগুলো ঝোপালো তৈরি হলো এবং গাছে এত প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে। এবং যে রক্তগাঁদা গাছ দেখতে পাচ্ছ, এই রক্তগাঁদা গাছে কিন্তু ইতিমধ্যেই ফুল ফুটে গেছে। তো এই গাছে যেহেতু এখন কুঁড়ি এসছে, ফুল ফুটছে, তো এই গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। দেশি গাঁদা গাছের পরিচর্যার পয়েন্ট নাম্বার 1, প্রথম তো আমাদের গাছে যে আগাছা আছে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আগেও বলেছি আমি, টবের মাটিতে যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। এরপর আমাদেরকে কি করতে হবে, টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে। টবের মাটি হালকা করে খুশে না দিলে দেখা যায় যে খুব বেশি শক্ত হয়ে যায় মাটি এবং জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যায়। এবং সকালে এবং বিকালে দুবার করে জল প্রয়োগ করতে হয়, টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইভাবে যদি আমরা খুশে দিই তাহলে কিন্তু টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। গাঁদা গাছের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2 হলো আমাদের এই যে গাঁদা গাছ, এই গাঁদা গাছের নিচের দিকের বেশ কিছু পাতা কিন্তু অনেক সময় দেখা যায় যে শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। তো এগুলো কিন্তু যেগুলো বয়স্ক পাতা সেগুলো হলুদ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে। তাই প্রথম যে কাজটা করতে হবে, গাছের হলুদ পাতা বা শুকিয়ে যাওয়া পাতাগুলোকে কিন্তু দেখে দেখে তুলে ফেলতে হবে। এবং আমাদেরকে প্রতি মাসে দুবার করে অর্থাৎ 15 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড, হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড তোমরা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে। আর যদি লিকুইড ফাঙ্গিসাইড হয় তাহলে 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে। তো তার ফলে দেখা যাবে যে গাছে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম আর হবে না। আমার গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, গাছে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম নেই। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, এই দেশি গাঁদা গাছেও কিন্তু আমি এই পিঞ্চিং এর প্রসেসটা এখনো করছি। যে গাছের মধ্যে কুঁড়ি এসে গেছে সেই গাছে আমি পিঞ্চিং আর করছি না, কিন্তু যে গাছে কুঁড়ি এখনো আসেনি সেই গাছে কিন্তু আমি এখনো পিঞ্চিং করছি। কারণ পিঞ্চিং আমরা যত করব গাছ কিন্তু তত বেশি ঝোপালো হবে এবং গাছে অনেক দিন পর্যন্ত আমরা ফুল পাবো। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা গাঁদা গাছকে, ইনকা গাঁদা বা দেশি গাঁদা বা রক্ত গাঁদা গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটে রাখতে হবে। সারা দিন যেন রোদ্দুর পায় এমন একটা জায়গায় রাখতে হবে। যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে ছোট গাঁদা গাছের চারাগুলোকে শেডের মধ্যে রাখতে হবে, কারণ ছোট চারা গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম খুব বেশি হয়। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজার। গাছে আমরা এই যে দেশি গাঁদা গাছ, বড় গাঁদা গাছ, যে গাছে কুঁড়ি এসে গেছে বা কুঁড়ি আসবে কয়েকদিনের মধ্যে, সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। তো প্রথমে আমি যে খাবারটা দিচ্ছি এটা হলো গোবর সার। তোমরা এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারো। গোবর সার আমি কিন্তু এখানে 100 গ্রাম মতো দিয়ে দিলাম একটা টবে, 10 ইঞ্চি একটা টবে। গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এগুলো হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। এই খাবার যদি তোমরা প্রত্যেক মাসে 2বার করে প্রয়োগ করতে পারো, গাছে কিন্তু পাতা সবুজ থাকবে, গাছের ভালো গ্রোথ হবে, কারণ এর মধ্যে আছে নাইট্রোজেন, তাছাড়া আরও বিভিন্ন ধরনের মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস আছে। তো এরপর যেটা প্রয়োগ করছি এটা হলো নিমখোল। বন্ধুরা, যে কোনো গাছে প্রত্যেক মাসে তোমরা যদি 1 চামচ করে 2বার নিমখোল প্রয়োগ করতে পারো, টবের মাটিতে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয় না। তাছাড়া নিমখোল হলো একদম ন্যাচারাল একটা এনপিকে, তো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম তিনটেই কিন্তু আছে। তো এরপর যে খাবারটা আমি প্রয়োগ করছি এটা হলো এনপিকে 10-26-26। যেহেতু গাছে কুঁড়ি এসে গেছে এবং আসবে কিছু গাছে কুঁড়ি, তো তাই এনপিকে 10-26-26 যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি, গাছে কিন্তু ফুলের হার বাড়বে, কুঁড়ি বেশি আসবে এবং সেই কুঁড়িগুলো কিন্তু প্রত্যেকটা ভালোভাবে ফুলে পরিণত হবে। কোনো কুঁড়ি কিন্তু অর্ধ ফোটা হয়ে থেকে যাবে না। তো এই এনপিকে 10-26-26কে অনেক জায়গায় কিন্তু সুফলা বলা হয়। তো তোমরা এই একটা 10 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ এনপিকে 10-26-26 প্রয়োগ করবে। এটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো। এই যে খাবার 3টে দেখালাম, এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। আর ইনকা গাঁদা গাছে ডিএপি দেখালাম, ডিএপি শুধুমাত্র এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রয়োগ করবে, আর দ্বিতীয় সপ্তাহে তোমরা কিন্তু সরিষার খোল ভেজানো জল পাতলা করে প্রয়োগ করবে এবং তারপরের সপ্তাহে তোমরা প্রয়োগ করবে গোবর সার ভেজানো জল অথবা ঘুঁটে ভেজানো জল। বন্ধুরা, এরপর আসি
পোকামাকড়ের কথায়, গাঁদা গাছে যে পোকামাকড়ের আক্রমণ হয় সেটা কিন্তু সব থেকে বেশি হয় মাকড়ের আক্রমণ। গাছের পাতা কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কুঁকড়ে যাচ্ছে। এই পাতা যদি হঠাৎ করে কুঁকড়ে যায় তাহলে কিন্তু গাছের কুঁড়িগুলোও কুঁকড়ে যাবে, ফুলগুলো কিন্তু অর্ধফোটা হয়ে থেকে যাবে, ভালোভাবে ফুলটা ফুটবে না। তাছাড়া গাছে কিন্তু মিলিবাগেরও আক্রমণ হয়। গাছের ডালে যদি প্রচুর পরিমাণে মিলিবাগ বা পাতা কুঁকড়ানোর সমস্যা হয়, তোমরা কিন্তু এই সময় গাছে কাকা কীটনাশকটা প্রয়োগ করবে। কাকা কীটনাশকটা কিন্তু খুব ভালো গাঁদা গাছের জন্য। গাঁদা গাছের পাতায় যে সাদা সাদা স্পট চলে আসে এবং পাতা যে কুঁকড়ে যায়, কাকা কীটনাশক যদি তোমরা 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু পাতা কোঁকড়ানোর সমস্যাটাও থাকবে না এবং গাছের পাতায় যে ছোট ছোট সাদা সাদা স্পট চলে আসে সেটাও থাকবে না। তাই 1 লিটার জলে 2 ml কাকা কীটনাশক মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। এটা কিন্তু তোমরা যে কোনো গাছে প্রয়োগ করতে পারো, চন্দ্রমল্লিকা গাছ বা শীতের বাগানের যে কোনো গাছে প্রয়োগ করতে পারো। তো কাকা কীটনাশক গাছে প্রয়োগ করলে যে শুধুমাত্র মাকড়ের আক্রমণ কমে তা নয়, কাকা কীটনাশক গাছে প্রয়োগ করলে গাছের পাতা কিন্তু সবুজ থাকে এবং গাছের বৃদ্ধিও ভালো হয়। বন্ধুরা, গাঁদা গাছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার পাশাপাশি ব্যালেন্স এনপিকে এবং এপসাম সল্ট যদি তোমরা মাঝে মধ্যে প্রয়োগ করতে পারো, প্রতি সপ্তাহে একবার করে না হলেও যদি 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। ব্যালেন্স 1 লিটার জলে ব্যালেন্স এনপিকে 2 গ্রাম এবং 2 গ্রাম এপসাম সল্ট মিশিয়ে 10 দিন অন্তর অন্তর যদি গাছের পাতায় স্প্রে করতে পারো, তাহলে কিন্তু গাছের পাতা সবসময় সবুজ থাকে এবং গাছে যে কুঁড়িগুলো আসে সেগুলো খুব সুন্দর ফুল হয় এবং গাছ কিন্তু ঝোপালো হতে সাহায্য করে, গাছের বৃদ্ধি ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার নভেম্বর মাসের গাঁদা গাছের পরিচর্যার ভিডিও। আবারও আমি কিছুদিন পর গাঁদা গাছের পরিচর্যার ভিডিও দেবো, লিকুইড খাবার কি গাঁদা গাছে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে ভিডিও দিয়ে দেবো। তো আপাতত এই খাবারগুলো গাছে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। গাঁদা গাছ নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, বাগানে কিন্তু শীতের বাগানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটবে। তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় কিন্তু আমি এরকম বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।